বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অধ্যায় 9 বল এবং গতির সূত্রাবলী। তো আজকে আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা সকলে জানো এই চ্যাপ্টারটা থেকে কিন্তু রেলের এক্সামে অনেক প্রশ্ন দিয়েছে। তো চলো বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, তোমরা অন স্ক্রিন এই যে দেখতে পাচ্ছ যে ছবিগুলো দেখো, একজন একটা ছেলে কি করছে দেখো, সে একটা ধাক্কা দিচ্ছে একটা ঠেলা গাড়িকে। এবং এখানে তোমাদের একটা ড্রয়ারটিকে কী করছে, এইভাবে টানা হয়, তার ফলে কী হয়, এই ড্রয়ারটা খুলে যায়। হ্যাঁ, এবার তোমরা দেখো ছবিটা, হকির স্টিক দিয়ে বলকে আঘাত করলে বলটা সামনের দিকে এগিয়ে যায় এবং তোমরা দেখতে পাচ্ছ এই স্প্রিংটা এরকম দুই দিকে থেকে এদিকে দেখো চাপ প্রয়োগ করছে, তখন এটা নিজেরই তার আকারটার কী হয়েছে, পরিবর্তন করছে। তো এইগুলা কী জিনিস? তো বন্ধুরা, এইগুলা হচ্ছে যে আমরা যেসব দৈনন্দিন জীবনে যেসব আমরা কাজ করে থাকি, সেই সবগুলাই কিন্তু এই গতিশীল বস্তুকে স্থির করতে বা যে কোনো আকার আকৃতিকে আমরা চেঞ্জ করতে আমরা করে থাকি। তোমরা যদি দেখো, এই যে একটা বাচ্চা ছেলে যে ঠেলে নিয়ে যাচ্ছে, তখন এই ঠেলে নেওয়ার আগে এই যে ঠেলা গাড়িটা, এটা কি স্থির ছিল, তাকে আমরা স্থিতিশক্তি বলতে পারি বা স্থির অবস্থায় বলতে পারি, তো যাই বলি না কেন। তো যখন বল প্রয়োগ করা হচ্ছে, তার ফলে তার কী হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যে বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করছি, আমাদের সেটা পেশির থেকেও বল প্রয়োগ করতে পারি, আমরা যে কোনোভাবে বল প্রয়োগ করতে পারি। সেই বল প্রয়োগটা করার ফলে যে কোনো বস্তুর তার অবস্থার পরিবর্তনটা করে ফেলছে, তো সেটাকেই আমরা তখন এরকম আমরা এই গতিসূত্র এই বা বল এইসব নিয়ে আমরা জানবো। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ব্যাপার। তো এটা এখান থেকে তোমাদের সেরকম কিছু প্রশ্ন আসবে না। এই যে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এগুলোর থেকে সেরকম কিছু আসবে না। তো এটা আমরা এবারে যে টপিকগুলো পড়বো সেইগুলোর থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো তার জন্যে তোমাদেরকে একটা পরীক্ষা, এই যে দেখো একটা কাঠের ব্লকের উপরে, হ্যাঁ, তোমরা একটা দেখতে পাচ্ছ একটা বাক্স রয়েছে। এই বাক্সটাকে প্রথম এক্স এদিকে থেকে টানছে এবং ওয়াই এদিক থেকে টানছে। এই জিনিসটা ভালো করে বুঝো। যদি বুঝতে আপনারা যদি পারো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটার অনেকটাই আপনাদের কভার হয়ে যাবে। তো সেটা কি দেখো, এক্স দিয়ে এদিকে টানছে এবং ওয়াই এদিকে টানছে। এর ফলে দেখো এক্সের যে বল প্রয়োগ করছে, আমি ধরে নিচ্ছি 5 নিউটন বল প্রয়োগ করছে এক্স। কত নিউটন? 5 নিউটন। এবং ওয়াই যদি 5 নিউটন বল প্রয়োগ করছে এই বাক্সটাকে টানার জন্য, তাহলে দেখো বাক্সটা সরবে কি? তোমরাই বলো। তো তোমরা বলবে এই বাক্সটা সরবে না। অর্থাৎ এদিক থেকে 5 নিউটন বল টানছে এবং এদিক থেকে 5 নিউটন বল টানছে, তাহলে এই বাক্সটা যে সরছে না, বাক্সটা কি সরবে? তো সরছে না। তো এটাকে আমরা বলবো প্রতিমিত বল। বুঝতে পারছো? কি বল? প্রতিমিত বা ব্যালেন্স বল বলবো এটাকে আমরা। আশা করি আপনার জিনিসটা বুঝতে পেরেছো। ব্যালেন্স বা প্রতিমিত বল এটাকে আমরা বলবো। এরপরে দেখো, আমরা ওয়াই দিকে এবার 10 নিউটন বল দিয়ে টানছি এবং এক্স দিকে আমরা 10 নিউটন বল দিয়ে টানছি এবং ওয়াই দিকে আমরা 5 নিউটন বল দিয়ে টানছি। তাহলে দেখো বাক্সটা কোন দিকে যাবে বলো তো? অবশ্যই এক্সের দিকে চলে যাবে। তাহলে এই যে তার পরিবর্তন হচ্ছে, তখন একে আমরা বলবো, কি বলবো? অপ্রতিমিত বল। জিনিসটা বুঝতে পেরেছো? অর্থাৎ এটার তার অবস্থার পরিবর্তন হয়ে এদিকে চলে আসবে, তাই এটা হয়ে যাচ্ছে অপ্রতিমিত বল বা আনব্যালেন্স ফোর্স। আশা করি এই প্রতিমিত বা অপ্রতিমিত বা আনব্যালেন্স বল অর্থাৎ ফোর্স আপনারা জিনিসটা বুঝতে পেরে গেছেন। যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমরা তো আছি আপনাদের জন্য, চিন্তার কোনো কারণ নেই। তো এই যে আপনাদেরকে উদাহরণগুলো দিলাম এবং দেখো এইদিকে এই একটা বাক্সকে কয়েকজন টানছে বা ঠেলছে, তোমরা দেখতে পাচ্ছ এদিকে ঠেলছে। তখন এই ঠেলার সঙ্গে সঙ্গে কিন্তু তার বিপরীতে একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়। এটা আপনারা সকলে জানো। আপনারা যে কোনো বস্তুকে যখন ঠেলবে, দেখবে ঠেলতে একটু কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? কারণ এই দিক থেকে কী হয়, ঘর্ষণ বলের সৃষ্টি হয়। তোমরা যদি সাইকেল দিয়ে তোমরা যদি চালাও, দেখবে সাইকেল আপনারা যদি এবার পেট্রোলটা যদি না দাও, তাহলে কি হবে, একটা সময় পর সেই সাইকেলটা থেমে যাবে। তো এটা কিন্তু এই কিসের জন্য থেমে, এই ঘর্ষণ বলের বিপরীতে, অর্থাৎ এদিকে তোমরা যদি বল প্রয়োগ করছো, তার বিপরীতে
ঘর্ষণ বল প্রয়োগ হচ্ছে, এই জন্যে কিন্তু এটা থেমে যায় এবং এই জন্যে আমাদের এই বাক্সটা ঠেলতে কষ্ট হয়। বুঝতে পেরেছে? তাহলে এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, দেখো আমরা গল্পর মতনই কিন্তু করে পড়ার চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয়। এর আগের ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে রিডিং পড়ে যাচ্ছি, আপনারা কিছু বুঝতে পারছে না পারছে, কিছু তো আপনাদের তো কোনো কমেন্ট আমরা পাচ্ছি না। যদি সেগুলো বুঝতে না পারো অবশ্যই সেগুলোকে আরও ভালোভাবে বোঝাবার চেষ্টা করবো। আপনার জাস্ট কমেন্টটুকু করো, বাকিটা আমাদের কাছে ছেড়ে দাও। আমরা অবশ্যই আপনাদেরকে এই এনসিইআরটির বইটা ডিটেলস আপনারা পেয়ে যাবেন একেবারে, এবং যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনারা অবশ্যই নিমেষে করতে পারবেন। এবং এটা আপনাদেরকে বারবার বলছি, এখনও বলছি, তারপরেও বলবো, এক্সাম শেষ হওয়ার পরেও বলবো যে এনসিইআরটির যে বইটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বই থেকে কিন্তু আপনাদের এক্সামে লাইন তুলে প্রশ্ন দেয়। এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি বলো পদার্থের 5টি অবস্থা, তোমরা ডাব্লিউবির যে ওয়েস্ট বেঙ্গলের যে বইগুলো আছে সেগুলো তো তোমরা পাবে না, সেটা এনসিইআরটির বইয়ে পাবে। টেন্ডাল ইফেক্ট এটাও আপনারা পাবে না, তো এটা ওয়েস্ট বেঙ্গল বই পাবে। তো সেইগুলা আমাদেরকে এই এনসিইআরটির বইটাই পড়তে হবে এবং সেটা আমরা বাংলাতে পড়ছি, এতে তোমাদেরই সুবিধা। তো চলো, আমরা কিন্তু অনেক কিছু বলে ফেলছি, তো ওইগুলো আমরা বলে লাভ নেই, আমাদের যেটা কাজ দেবো। তাহলে এই দিক যখন আমরা ঠেলছি বা ঠেলাই হচ্ছে, তার বিপরীতে কি করছে এই যে ঘর্ষণ, সেটা কাজ করছে। এবার তোমরা যদি অমসৃণ তল হয়, ধরো এই নিচের তলটা কি আছে, অমসৃণ মানে কি বুঝতে পারছি, ওপরে খবর আছে, তো সেই সময় ঠেলতে কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে, কারণ তখন ঘর্ষণ বলটা বেশি হবে। কিন্তু যখন মসৃণ হবে না, তখন কিন্তু আপনাদের ঠেলতে অনেক কি হবে, সুবিধা হবে। তো এই হচ্ছে ব্যাপার, এইখান থেকে এইগুলোই ইম্পর্টেন্ট। তো এইগুলো দেখো, এইগুলো অনেক কিছু দেওয়া আছে, সেগুলো আমরা আপনাদেরকে কি করছি, মানে জিস্টটুকু দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয়। তো এগুলো আপনারা কি পড়বে না, তার জন্য আমরা কিন্তু সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে এই চ্যাপ্টারটার ব্যাপার। এরপরে আমরা যে মানে যাব যে টপিকে, সেটা হচ্ছে প্রথম গতিসূত্র। তো তোমরা সকল এটা জানো, অনেকেই ক্লাস 9-এ পড়েছো এবং এটাও ক্লাস 9 এনসিইআরটির বই। তো তো এখানে আমরা কিছু রিডিং পড়তে পারি কি? যদি তোমাদের ইচ্ছে হয় যে রিডিং পড়বো, তো অবশ্যই দেখো আমরা কিন্তু রিডিং পড়ছি না, যেহেতু অনেক টাইম লেগে যাবে, তাই আমরা রিডিং পড়ছি না। তো আমরা কিন্তু যেটা বুঝতে পারছি এখান থেকে পড়ে, সেটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে। ধরো আমরা এই গতিশীল অবস্থায় আছে কোনো বস্তু, তো আমরা ওই গতিশীল বস্তুকে যখন থামাবো তখন আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে সেই গতিশীল বস্তুটা সব সময় কী হবে, গতিশীল অবস্থায় থাকবে। এবং ধরো যদি একটা স্থির বস্তু আছে, ধরো আপনাদের কাছে একটা স্থির বস্তু আছে, যে কোনো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনাসামনি কিছু আছে স্থির বস্তু, তো সেই স্থির বস্তু স্থির অবস্থায় আছে কি না? অবশ্যই আছে। এবং যখন আপনারা ওই বস্তুটার উপরে বল প্রয়োগ করছে, তখন তার স্থান পরিবর্তন হচ্ছে এবং এই যে ঘটনাটা, স্থির বস্তু চিরকাল স্থিরে থাকছে, গতিশীল বস্তু চিরকাল গতিশীলে থাকছে, এটার উপরে ভিত্তি করে প্রথম সূত্র নিউটন দিয়েছিল। এইটুকু মনে রাখবে। এবং এখান থেকে অনেক কিছু উদাহরণ আপনারা পেয়ে যাবেন, তো সেইগুলো আমরা আর বেশি কিছু মানে বলতে যাচ্ছি না। তো দেখো, বিজ্ঞান আইজাক নিউটন বল ও গতি সংক্রান্ত গ্যালিলিওর ধারণাগুলোকে আরও অধ্যয়ন ও বিশ্লেষণ করেন এবং 3টি প্রাথমিক সূত্র কিন্তু তিনি দিয়েছিলেন। হ্যাঁ, যাদের দ্বারা বস্তুর গতি নিয়ন্ত্রিত হয়। এই সূত্র 3টি হচ্ছে কি, এই যে 3টা সূত্র দিয়েছিল, সেই সূত্রগুলোকে আমরা নিউটনের গতিসূত্র নামেও জেনে থাকি। তো তাই আমরা প্রথম সূত্রটা এখানে পড়ছি। তো দেখো প্রথম সূত্র কি বলা আছে, বলছে বাইরের থেকে বল, কোন বলটা, অপ্রতিমিত বল আমরা একটু আগে জেনেছি, তোমরা সেটা সকলে জানো। তো এই অপ্রতিমিত বল প্রয়োগের দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য করা না হলে, তাহলে কি বলছে, বাইরের থেকে যদি আমরা বল প্রয়োগের দ্বারা অবস্থার পরিবর্তন বাধ্য করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে। সেটা আপনাদেরকে আমরা একটু আগেই বলে দিলাম। তো এটাই এখানে তিনি বলেছেন। তো অন্য কথায় এই বস্তুর ওদের গতি ও অবস্থার পরিবর্তনের বাধা দেয়। গুণগতভাবে বাহ্যিক বলের অনুপস্থিতিতে স্থির বস্তুর অবস্থা বজায় রাখার কিংবা গতিশীল বস্তুর সমবেগে বজায় রাখার প্রবণতাকে আমরা কি বলছি,
জাড্য বলে থাকি। তাহলে এই জাড্য জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে আপনাদের প্রশ্ন দেয় যে এই যে জাড্য জিনিসটা আমরা কোন সূত্র থেকে পেয়ে থাকি নিউটনের। তো আপনারা তখন কি বলবে? দ্বিতীয় গতিসূত্র? কোনোদিনও বলবে না। কোন সূত্র বলবে? প্রথম গতিসূত্র, ফার্স্ট ল অফ মোশন। তো এটা কি জিনিস? এই জাড্য বা জড়তা। তো দেখো, বাহ্যিক বলের অনুপস্থিতি, অর্থাৎ আমরা যখন বাড়ির থেকে কোনো বল প্রয়োগ করছি না, তখন স্থির অবস্থায় যে স্থির জিনিসটা আছে সেটা স্থির অবস্থায় থাকবে, কিংবা যে গতিশীল অবস্থায় যে পদার্থ বা বস্তুটা আছে সেটা গতিশীল অবস্থায় থাকবে। তাহলে এই যে থাকছে এই জিনিসটা, স্থির বস্তু চিরকাল স্থিরে থাকছে, গতিশীল বস্তু চিরকাল গতিশীলেই থাকছে, এই অবস্থাটাকে বা এই প্রবণতাটাকে, এই রাখার যে প্রবণতাটাকে, সেটাকে আমরা জাড্য বা জড়তা বলে থাকি। বুঝতে পেরেছ? তো এই কারণে প্রথম গতিসূত্রকে জাডের সূত্র নামে অভিহিত করা হয়। এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারের আরআরবিতে তোমরা দেখে নিতে পারো, তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো, তোমরা আমাদের চ্যানেলও দেখে নিতে পারো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যেখানে আলোচনা করা হয়েছে সেখানে এই প্রশ্নটা কিন্তু এসেছিল, তাই এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। বুঝতে পারছো? তাই এই প্রথম গতিসূত্রটাকে আমরা জাড্ডের সূত্র নামেও জানি। তো মোটর গাড়িতে ভ্রমণকালে আমরা এমন কিছু ঘটনার সম্মুখীন হই, সেগুলো জাড্ডের উদাহরণ। তোমরা বাসে দাঁড়িয়ে আছো, বাসটা চলছে, তোমরা হঠাৎ ব্রেক দিলে তোমরা কি হয়? তোমরা ইমাজিন করো পিছন দিকে হেলো না আগে দিকে পড়ে যাও। তো সেইটা হচ্ছে এই জাড্ডেরই উদাহরণ। তো এগুলো আমরা বেশি কিছু বলছি না, অনেক কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা অনেক কিছু বুঝিয়ে ফেলছি। তো যাই হোক, এগুলো বোঝানো উচিত নয়। তো এগুলো তোমরা সকলে জানো, তাই বলছি এগুলো বোঝানো উচিত নয়। তো তাও আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আর একটুকু কী হয়, আপনাদের সেই জিনিসটা বেড়ে যায়, মনে থাকে। তো দেখো এখানে গ্যালিলিও আছে, তো হ্যাঁ গ্যালিলিও আছে। তো এনার নিয়ে দেওয়া আছে অনেক কিছু। হ্যাঁ, তো এইগুলো আপনারা পারলে পড়ে নিতে পারেন। হ্যাঁ, এগুলো দেখতে পাচ্ছ। এবং তোমরা অনেকে বলছো বইটা কোথা থেকে পেয়েছেন, কি করে এটা কোথায় পাবো। তো বন্ধুরা, এটা আমরা আশা করি, আমরা দেখেছি খোঁজ খবর নিয়ে, মার্কেটে তোমরা এই বইটা পাবে না আশা করি। বুঝতে পেরেছ? যদি পেয়ে থাকো তো খুব ভালো জিনিস। তো আমরা দেখেছি মার্কেটে এই বইটা পাবে না। তো তোমরা যদি পেয়ে থাকো তো অবশ্যই জানাবে। তো এই হচ্ছে ব্যাপার। এগুলো আমরা আর বেশি পড়ছি না, এগুলো সমস্ত উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো আপনারা পড়ে নেবেন। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা কী জন্য হয় বলো তো বন্ধুরা? এই যে একটা গ্লাসের উপরে একটা কার্ড নেওয়া আছে, কার্ডের উপরে একটা কয়েন নেওয়া আছে। এবার কার্ডটা তোমরা যদি হাতে করে এরকম মানে দূরে সরিয়ে দাও, তাহলে কিন্তু কয়েনটাও কিন্তু এই গ্লাসে ঢুকে যায়। এটা কিসের জন্য হয় বলো তো? এটা এই প্রথম গতিশীল জাড্যের জন্য হয়ে থাকে। তো এই হচ্ছে উদাহরণ। এবারে আমরা কি পড়বো বন্ধুরা, তোমরাই বলো। তো এখানে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে থাকি, যেটা আপনাদের কিন্তু আসার চান্স আছে এবারে পরীক্ষাতে। কি দেখো, আমরা এখানে বলবো, কি বলবো, 1 মিনিট। হ্যাঁ দেখো, ভারী বস্তু বা বড় বস্তু সমূহ বেশি জাড্য ধর্ম প্রদান করে। অর্থাৎ ধরো, এই যে আমরা এবার উদাহরণ থেকে দেখব। দেখো, একটা 5 টাকার মুদ্রার পরিবর্তে 1 টাকার মুদ্রা নিলে আমরা দেখব, কি দেখব, অপেক্ষাকৃত কম বল প্রয়োগে করলে কার্যটি সম্পন্ন করা যায়। যে বল একটি ছোট 2 চাকার গাড়িতে উচ্চ গতিবেগ সঞ্চালন সক্ষম, সে একে বল একটি রেলগাড়ির গতিবেগের অতি সামান্য পরিবর্তন করতে পারে। এই কারণে 2 চাকার ছোট গাড়ির তুলনায় রেলগাড়ির গতি অবস্থা পরিবর্তনের প্রবণতা অপেক্ষাকৃত অনেকটাই কম। এতে আমরা বলতে পারি 2 চাকার গাড়ি, ছোট গাড়ি তুলনায় রেলগাড়ির জাড্যটা বেশি। কেন বলছি? কারণ তার যে রেলগাড়িটা অনেক বড় হয়, তার জন্যে এটা। তাহলে যে গাড়িটা বড় হবে বা ভারী হবে, তার বেশি জাড্য প্রদর্শন করবে। এই জিনিসটা আপনাদেরকে বলতে চাইছি। অর্থাৎ ধরো একটা ট্রেন গাড়ি, বাস গাড়ি রয়েছে, তো সেটা কোন ট্রেন গাড়িটা বেশি জাড্য ধর্ম প্রদর্শন করবে নাকি রেলগাড়ি করবে? তো আপনারা বলবে কি রেলগাড়ি করবে, বাস গাড়ি নয়। বুঝতে পেরেছো? অবশ্যই পেরেছো। কেন করছো? কারণ এটা হচ্ছে সবথেকে ভারী বস্তু এবং বড় বস্তু বটে, কি রেলগাড়ি, তাই তার জাড্য ধর্মটাও বেশি হবে। তাহলে জাড্য বা জড়তা হলো বস্তুর গতীয় কিংবা গতিশীল অবস্থার পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেওয়ার স্বাভাবিক প্রবণতা। এটাই হচ্ছে জাড্য বা জড়তা, বস্তুর ভরে বস্তুর জাড্যর পরিমাপ। এবার জাড্য বা ভর, তো এই জিনিসটা কি? তো দেখো,
যদি বস্তুটা স্থির হয় ওটি স্থির অবস্থায় থাকতে চায়, আর গতিশীল বস্তু গতি অবস্থায় থাকতে চায়, তো এই ধর্মটাকে আমরা কি বলছি? জাড্য বা জাড়তা বলছি। এটা আপনারা সকলেই বুঝতে পারছো। হ্যাঁ, এবারে আমরা কি করব, সেকেন্ড লয়ে যাব নাকি এখানে স্কিপ করে দেবো? তো দেখো আমরা কিন্তু সেকেন্ড লয়ে যাওয়া কি ভালো হবে নাকি আমরা স্কিপ করে দেবো? তো আপনারা যদি বলেন তো অবশ্যই হবে, যদি না বলেন তো না হবে। তো আমরা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি। দ্বিতীয় গতিসূত্রটা পরের দিন আমরা আলোচনা করব। তো আজকে এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।